আমরা ইতিহাসে পেয়েছি একটি সময়, বিশেষ করে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী এদেশের মানুষ বিবিসি ভয়েস অফ আমেরিকা আকাশবাণী শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো। আজ এইরকম ভাবে বিভিন্ন ধরনের গুজব ও অপতথ্যের ভিড়ে সাধারণ মানুষ একজন মানুষের বাণী শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও। অনেকেই তাকে রাজনীতির জ্যোতিষী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা আর বেশি অপেক্ষা নিব না, এখনই চলে যাব স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? এই তো স্যার ভালো। স্যার, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? জি, আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছে। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করি। জি, আপনি স্যার যে কোনো প্রশ্ন করুন। অনেকেই যেহেতু আপনাকে রাজনীতির জ্যোতিষী হিসেবে চিনেন, অনেকে আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। স্যার, বাংলাদেশের বর্তমানের রাজনীতির পরিস্থিতি হিসেবে আপনি কি বলতে চান? এই বিষয়ে আপনার মতামত। দেখুন, 5 অগস্টে একটি অভাবিতপূর্ব বিপ্লব সংঘটিত হয়েছে এবং তারপর 8 তারিখে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। একটি উপদেষ্টা পরিষদ মন্ত্রীর মর্যাদায় গঠিত হয়েছে এবং তাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাওয়া। এবং এর আগে তারা কিছু যুগান্তকারী সংস্কার আনয়ন করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বেশ কটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলেন। সেই সংস্কার কমিটিগুলো প্রায় সবগুলোই তাদের প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছেন এবং এই প্রতিবেদনগুলো যারা প্রণয়ন করেছেন সেই কমিশনগুলোর প্রধানদের নিয়ে আবার একটি সুপার কমিশন বলতে গেলে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত তারা নিচ্ছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগাদা প্রদান করা হয়েছে। অন্য দলগুলোও তারা নির্বাচন চান, তবে আপনার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করার পরে। আর এখানে আপনার এই প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে বলেছেন যে হয় এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুন, এই সময়সীমার মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচন, এটি যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উৎকণ্ঠা থেকেই যাচ্ছে। আর অনেকের মনে একটা সন্দেহ যে নির্দিষ্ট তারিখ কেন ঘোষণা করা হচ্ছে না, আর এই তারিখ যতক্ষণ তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের স্বস্তি আসবে বলে মনে হয় না। আর এদিকে আপনার নবগঠিত রাজনৈতিক দল, আপনার জাতীয় নাগরিক দল, যারা মূলত এই সফল বিপ্লবের অন্যতম কাণ্ডারি, তারা আপনার তাদের সাংগঠনিক তৎপরতা জোরদার করছেন এবং সারা দেশে তারা চষে বেড়াচ্ছেন এবং নানান রকমের বক্তব্য বিবৃতি হাজির করছেন। সেগুলো নিয়ে নানান রকমের রাজনৈতিক আপনার বর্চা, তারপর মতভেদ, নানান রকমের অবস্থান ব্যক্তকরণ, এই বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করছি। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে নির্বাচন পূর্ব রাজনীতি জমে উঠবার পথে। স্যার, আপনার কি মনে হয় নির্বাচনটা কবে হতে পারে বা কবে হলে সুষ্ঠু নির্বাচনটা আমরা পাবো? দেখুন, নির্বাচন কবে হবে এটাকে আমি তুলনা করছি মরীচিকার সঙ্গে।
ইংরেজি একটা প্রত্যয় আছে, সেটি হচ্ছে চেজিং দ্য চিমেরা, অর্থাৎ আপনি এটার যত কাছে যাবেন তত এটা দূরে সরে যাবে। আর রিফর্ম এমন একটা বিষয় সন্তোষজনকভাবে সম্পূর্ণ করতে পেরেছেন, এটি বুকে হাত দিয়ে বলার সময় কিন্তু এখনো আসেনি। আর এখানে ছাত্র সমন্বয়কবৃন্দ, তারপর যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বিশেষ করে নবীন উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য হাজির করছেন, তা নানান রকমের বিতর্কের জন্ম দিচ্ছে। যেমন তাদের কেউ কেউ চাইছেন যে প্রথমে সংস্কার, তারপর স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন, এবং এরপরে আপনার যে বিচার পর্ব, আপনার যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতৃবৃন্দের বিচার পর্ব শেষ হতে হবে। এই যে লং ড্রন প্রসেস, সেটি আবার অনেককে ভাবিত করছে এই জন্যে যে এই সরকার গঠিত হওয়ার প্রথম দিকে, আপনার গত বছর বিশেষ করে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচন, যেটি মাধ্যমে 5 বছরের একটা সময়সীমায় সরকার গঠিত হয়েছিল, যে সরকার বিদায় নিয়েছে, সুতরাং তারা তো 5 আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল। তারপরে এই মেয়াদ শেষ হওয়ার কথা 2029-এ। তো সেই পর্যন্ত তো আমরা অবলীলায় কাজকর্ম চালিয়ে যেতে পারি। আর বিএনপির পক্ষ থেকেও যেটা বলা হয়েছিল যে তারা যৌক্তিক সময় দিতে রাজি আছেন। এখন তারপরে তারা বলেছিলেন যে মার্চে নির্বাচন হতে হবে, তারপরে তাগাদা দিয়েছেন দ্রুত নির্বাচন আয়োজন করার। এই যে বিভিন্ন রকমের টানাপোড়েন, এর মধ্য দিয়ে আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যে নিশ্চিত করে যতক্ষণ পর্যন্ত না তারিখ ঘোষিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারছেন না ডেফিনিটিভ টার্মসে যে নির্বাচন হবেই এবং অমুক তারিখে হবে। স্যার, কিছুদিন আগে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে এনসিপি নেতাদের একটা অভিযোগ উত্থাপিত হয়েছিল। মূলত সেনাপ্রধান খুব অভিভাবক সুলভভাবে দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে এড়িয়ে গেছেন, কিন্তু কিছু মানুষ এই সুযোগে সেনাপ্রধানের বিরুদ্ধে কিছু কথা বলেছে। এ ব্যাপারে আপনার? দেখুন, পুরো বিষয়টা খুব দুর্ভাগ্যজনক। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, এবং আমাদের বাংলাদেশে যে প্রোটোকল, সামরিক প্রোটোকল, সেই অনুসারে প্রথমে সেনা, তারপরে নৌ, তারপরে বিমান বাহিনীর স্থান। এখানে আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি একজন সমন্বয়কের সঙ্গে গত 11 মার্চ সেনানিবাসে একটি মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সমন্বয়ক দাবি করেছেন। এখন ব্যক্তিগতভাবে তিনি এই মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন না সামরিক বাহিনীর পক্ষ থেকে তার প্রতিনিধিরা কেউ মিলিত হয়েছে, এটা কিন্তু আমরা পরিষ্কার জানি না। তো ফলে এর দিন 10 পরে যখন সোশ্যাল মিডিয়ামে হাসনাত এই বক্তব্য হাজির করলেন, এই বয়ান হাজির করলেন, তখন থেকে তার সূত্র ধরে আবার আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি আবার ইলেকট্রনিক মিডিয়ায় গোটা 2 ইন্টারভিউ দিলেন। তার মধ্য দিয়ে এটা হালে আরও পানি পেল এই আলোচনা, ডিবেট। তার ফলে ব্যাপার যেটা দাঁড়িয়ে গেল সেটি হচ্ছে এই যে পক্ষে বিপক্ষে তুমুল আপনার আলোচনার ঝড় উঠল। এবি পার্টির যিনি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ, তিনি তো ভয়ঙ্কর বার্তা দিলেন যে প্রয়োজনে সেনা ছাউনি উড়িয়ে দেবেন এরকম, এবং আমাদের মাননীয় সেনাপ্রধান, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে কহতব্য নয় এই রকমের বিশেষণে ভূষিত করলেন। ফলে আপনার ব্যাপারটা ভীষণ বিস্ফোরণমুখ পরিস্থিতির জন্ম দিলেও দিতে পারত, কিন্তু আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি ভীষণ রকমের ধৈর্যশীল একজন মানুষ, এবং তার এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার যথেষ্ট যোগ্যতা যে আছে তিনি সেটি সপ্রমাণ করেছেন। তিনি পুরো বিষয়টা এড়িয়ে গেছেন, বরং যারা আহত হয়েছিলেন এই আন্দোলন করতে গিয়ে তাদের আমন্ত্রণ করে একত্রে যখন আপনার ইফতার পর্ব সারলেন,
তখন সবাই খুব অবাক হয়ে গেল। আর আরেকটি বিষয়, তিনি আপনার এই সেনাবাহিনীর অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া নানান রকমের বয়ান হাজির করছিল। সেগুলোর সমুচিত আপনার ফিডব্যাক এবং রিবাফ আমাদের আইএসপিআর মাধ্যমে দেওয়া হয়েছে, এবং এর ফলে এই বিভ্রান্তি অনেকাংশে কেটে গেছে। আর যারা গলা এত উচ্চগ্রামে চড়িয়েছিলেন তারা অনেকটা টোন ডাউন করেছেন, এবং সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতিটা থিতিয়ে গেছে। স্যার, আপনার দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা কত সালে হয়েছে? দেখুন, আপনার এ ধরনের প্রশ্ন অভিপ্রেত নয়, এই জন্যে যে মানুষ একবারই জন্মগ্রহণ করে, যেমন প্রাণীকুলের শ্রেষ্ঠ আপনার সৃষ্টি স্রষ্টা, সেরকম একটি দেশ একবারই আপনার আত্মপ্রকাশ করে, বারংবার নয়। সরকার আসবে যাবে, রাষ্ট্র থাকবে। বাংলাদেশে এর আগে মানে সেই ৭১ থেকে যে আমাদের যাত্রা, রণাঙ্গন থেকে এ পর্যন্ত এই ধরনের আপনার পরিবর্তন এর আগে কখনো সূচিত হয়নি। এরশাদের পতনের পরে আমরা দেখেছি তখন একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার সঙ্গে এটি তুলনীয় নয়। আর সময়ে সময়ে আপনার এই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার আগেও আমরা নানান রকমের আন্দোলন সংগ্রামের ঘটনার কথা জানি। সেই ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, এই বিষয়গুলো যাবতীয় পূর্ব অভিজ্ঞতায় আমরা যা পেয়েছি সব কিছুকে ছাপিয়ে গেছে এই ২৪শে জুলাই অগস্ট বিপ্লব। এটা বলতেই হবে। সেই জন্যই আমরা বলছি যে এটি একটা বৈপ্লবিক পরিবর্তন। ইংরেজিতে কেউ কেউ এটাকে কালার রেভলিউশন বলছেন, আবার নব প্রজন্মের যে আপনার যেটাকে আমরা বলবো সর্বাত্মক বিজয়, সেটি এর মাধ্যমে নিশ্চিত হয়েছে। স্যার, কেউ কেউ মনে করছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়। দেখুন, এ ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে বিশেষ করে যখন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো। এই সরকারেরই একজন মাননীয় উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় যিনি অধিষ্ঠিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি পদত্যাগ করে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যখন দেখা করলেন, তখন তিনি তাকে আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন, আশীর্বাদ করেছেন, এবং তিনি যাতে কামিয়াব হন সেই ব্যাপারে সেই লক্ষ্যে দোয়া করে দিয়েছেন। এবং এই মাননীয় প্রধান উপদেষ্টাই কয়েক দশক আগে আপনার গণফোরাম নামক একটি রাজনৈতিক দলের যে আমরা যেটাকে বলবো এমব্রায়োনিক প্ল্যাটফর্ম, সেখানটায় তিনি তার স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তুলে ধরেছিলেন। তো সেই স্বপ্নের বাস্তবায়ন কিছুটা হলেও ঘটবে এই নবগঠিত রাজনৈতিক দলের মাধ্যমে, তেমনটি অনেকে অনুমান করছেন। এবং এই সরকারের আশীর্বাদ ব্যক্তিগতভাবেও যদি সরকার প্রধান হিসেবে তিনি প্রদান করে থাকেন, তাহলে সেটা অনেকের দৃষ্টি আকর্ষণ করে থাকতে পারে, এবং সে কারণেই তো পিঞ্চ অফ সল্ট তারা বিষয়টাকে এইভাবে দেখছেন। আর আবার আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে পঞ্চদশ সংশোধনী আপনার বাতিল হয়ে যাবে হয়তো চূড়ান্তভাবে মে মাসের দিকে। আদালতের এই পুরো প্রক্রিয়াটি এক্সস্টেড হলে পর তখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশনটা ছিল আমাদের কনস্টিটিউশন, সেটি রিভাইভড হবে। হলে পরে নির্বাচন আয়োজন তখন হয়তো দেখা যাবে যে এটি কনস্টিটিউশনাল যে বাইন্ডিং সেই অনুসারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে। তখন এই অন্তর্বর্তী সরকার হয়তো রূপান্তরিত হতে পারে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে।
তখন হয়তো আমরা নতুন মুখ দেখব, সেটাও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ধন্যবাদ স্যার আপনার এত গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আপনার কাছে লাস্ট আরেকটা প্রশ্ন, আপনার হিসেবে স্বপ্নের বাংলাদেশ কিরকম হবে? নিজের দেশ নিয়ে সবার একটা স্বপ্ন থাকে, আমাদের দেশে এরকম হবে সেরকম হবে, আপনি একটু দেখুন, আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাংলায় যারা আমরা কথা বলি, এই ভূখণ্ডে বাস করি, করেছি এবং করব, সবাই কিন্তু একটা সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার পটভূমিটাই অনুমান করে নেন। এবং ঐতিহাসিকভাবে আপনার গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এই যে সুখী সমৃদ্ধ বাংলাদেশের মানুষজন যারা হবেন হৃষ্টপুষ্ট, সেই রকমের কল্পনার প্রতিফলন আমরা কালজয়ী শিল্পী এস.এম. সুলতানের চিত্রকর্মে স্থান পেতে দেখেছি। তো ফলে সেই রকম একটি প্রত্যাশাই তো আমরা করি। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। শুধু দর্শক, আজ এই পর্যন্তই। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। নয়নতারা সাতকাহনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।